সকাল হতে না হতেই রতন কাঁধে কোদাল নিয়ে আর তার স্ত্রী রাধা ক্যাকালে কলসি নিয়ে বেরিয়ে পড়ল। রতন যাচ্ছে জমিতে চাষ করতে আর রাধা খাবার জল আনতে। গ্রামের পাশেই বিঘে তিনেক জমি আছে, সেখানে রতন বর্ষাকালে ধান আর শীতকালে আলুর চাষ করে। বাবার রেখে যাওয়া এইটুকু জমিতেই চাষবাস করে কোনো রকমে সংসার চালায়। অনেক আগে রতনদের অবস্থা খুবই ভালো ছিল, অনেক জমি জায়গাও ছিল। রতনের বাবা মা দুজনেই খুব অসুস্থ ছিল, দুজনের চিকিৎসা করাতে করাতে প্রায় সর্বশান্ত হয়ে গেছে। এখন আর তারা কেউই বেঁচে নেই। এখন আবার অভাবের সংসারে রতনের দায়িত্ব আরও বেড়ে গেছে। মাসখানেক আগে রাধা পুত্র সন্তানের জন্ম দিয়েছে। ছেলেটাকে ভালো করে মানুষ করতে হবে। একে অল্প জমি, তার উপর চাষবাসে আর আগের মতো লাভ হয় না, তাই ওর ভবিষ্যৎ গড়তে হলে ভালো করে ওকে পড়াশোনা শেখাতে হবে। সেটা রতন উপলব্ধি করতে পেরেছিল। তাই একদিন ছেলেকে আদর করতে করতে রাধাকে বলল, জানো তো রাধা, এর ভবিষ্যতের কথা ভেবে এবার থেকে আমাকে আরো বেশি রোজগার করতে হবে। দরকার পড়লে আরো 2-4টে জমি ভাগে নিয়ে চাষ করতে হবে, বুঝেছ? দেখতে দেখতে 12 বছর কেটে গেছে। রতন আর রাধার ছেলে রোহিত এখন 7ম শ্রেণীতে পড়ে, পাশের গ্রামের এসকে হাই স্কুলে পড়ে। রতনের অধিক পরিশ্রম করে পড়াশোনা করানোর মর্যাদা রোহিত খুব ভালো করেই রেখে চলেছে। প্রতি বছর ক্লাসে প্রথম হওয়া রোহিতকে কখনোই পড়াশোনার কথা বলতে হতো না, ও নিজের থেকেই মন দিয়ে পড়াশোনা করত। মেধাবী রোহিতের পড়াশোনার প্রতি আগ্রহ দেখে রতন দ্বিগুণ উৎসাহে পরিশ্রম করতে লাগলো। এখন নিজের 3 বিঘা আর অন্য লোকের 3 বিঘা, মোট 6 বিঘা জমি বছরে 2বার করে চাষ করতে লাগলো। এর জন্য রতনকে দিনে কয়েকবার করে জমির দিকে যেতে হতো। সময় মতো খাওয়া দাওয়াও ঠিক করে হতো না। প্রতিভা আর অধ্যাবসায় দুটোই যদি খুব ভালো হয় তাহলে সাফল্য অনিবার্য। কয়েক বছর পর রোহিত জয়েন্টে ভালো র্যাঙ্ক করেছে। ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং নিয়ে পড়াশোনা করবে, কলেজ হোস্টেলে থাকতে হবে, তাই আজই রওনা দিল। বছরের পর বছর অধিক পরিশ্রম আর অনিয়মিত খাওয়া দাওয়ার জন্য শরীরে যা হয় তাই হলো। রোহিত হোস্টেলে চলে যাওয়ার কয়েক বছর পরেই রতন গুরুতর অসুস্থ হয়ে পড়ল। ডাক্তার এনে চিকিৎসা করানো হলো, কিন্তু ডাক্তারবাবু কোনো আশার কথা বললেন না। রতনের শরীরটা ক্রমশ খারাপ হতে লাগলো। কিছুদিনের মধ্যেই রতন মারা গেল। এক নির্ভীক, সৎ, গরিব কর্মজীবনের পরিসমাপ্তি হলো। ভাগ্যের কি নিষ্ঠুর পরিহাস। ছোটবেলা থেকেই কত দুঃখ, কত পরিশ্রম, তারপর ছেলেকে নিজের মতো অনিশ্চিত কষ্টের জীবন নয়, বরং পড়াশোনা শিখিয়ে বড় করার জন্য আবারও লড়াই, কঠোর পরিশ্রম। আর কয়েক বছর পরেই হয়তো রোহিত একটা ভালো চাকরিও পাবে। সংসারে অর্থনৈতিক কষ্ট আর থাকবে না, কিন্তু তখন যে এই মানুষটাও আর থাকবে না। বেঁচে থাকবে তার আত্মত্যাগ। এসবের প্রত্যক্ষ সাক্ষী থাকবে রাধা। সারা জীবন তাকে একটা কষ্ট বয়ে নিয়ে যেতে হবে। আর রোহিতের কষ্টটাও কম ছিল না। তার জন্য কি না করেছে মানুষটা, অপ্রকাশিত নেপথ্য শিল্পী যেন। তাই রোহিত এক বুক হাহাকার নিয়ে ডুকরে ডুকরে কেঁদে উঠছিল। বাবার মৃত্যুর পর অনেকগুলো বছর কেটে গেছে। রোহিত একটা বড় কোম্পানিতে চাকরি করে, তার বিয়েও হয়ে গেছে। আইটি সেক্টরে তার অফিস। এখান থেকে অনেকটা দূর, তাই পাশেই ঘর ভাড়া নিয়ে থাকে। সঙ্গে তার স্ত্রী অনুষ্কাও থাকে, কিন্তু তাদের বাড়িটা সেই একই রকম থেকে গেছে। রাধা এক রাস স্মৃতি নিয়ে এখনো আগলে বসে থাকে। রোহিত মাঝে মধ্যে এ বাড়িতে এলেও রাধা বড্ড একা। বছর 2 পর রোহিত অন্য একটা মাল্টিন্যাশনাল কোম্পানিতে জয়েন করলো। এটি নিউ টাউনে। রোহিতের গ্রাম গোপীনগরের বেশ কাছেই। এখন থেকে বাড়ি থেকেই ও যাতায়াত করতে পারবে। একদিন খেতে বসে রোহিত তার মাকে বলল, দেখো মা, বাড়ির কাছে অফিস বলি এই কোম্পানিতে জয়েন করলাম, সেটা তুমি জানো। এতদিন ভরে পাকাপাকিভাবে বাড়িতেই যখন থাকতে হবে, তখন একটা বাড়ি না বানালেই নয়। এতদিন তুমি একা ছিলে বলে এই বাড়িটাতেই চলে যাচ্ছিল। এখন তো একটু অসুবিধা হবে নাকি, কি বলো?
সে তো খুব ভালো কথা, তা কর না। বলতে নেই ভগবান মুখ তুলে চেয়েছে, এখন একটা বাড়ি না করার কি আছে। তবে বাবা, তুই উঠোনের সামনের দিকটাই বাড়ি করিস, এই চালাগুলো যেন ভাঙিস না। আমি এখানেই থাকবো। এই ঘরগুলোতে থাকলে মনে হয় যেন তোর বাবা আমার কাছেই আছে। তাই এইখানটা ছেড়ে আমি কোথাও যেতে পারবো না রে। আমি মরে গেলে না হয় চালাগুলো ভেঙে দিস। কি যে বলো মা, তুমি টালির ঘরে থাকবে আর আমরা পাকা বাড়ি বানিয়ে থাকবো, এটা কি হয় নাকি? তাছাড়া তুমি অনেক দিন একা একা থেকেছো, বয়স হচ্ছে, এখন তোমাকে আমাদের সঙ্গেই থাকতে হবে। সেরকম হলে এখন আর বাড়ি করবই না, থাক, পরে দেখা যাবে এখন। আরে তা কেন, তোরা তো পাশেই থাকবি। আগের মতো পুরো বাড়িটাই তো আর আমাকে একা পড়ে থাকতে হবে না। এদিকে মা ছেলের কথাবার্তায় অনুষ্কা একদমই খুশি হতে পারেনি। মুখে কিছু না বললেও মুখটা গোমড়া করে বসেছিল। খাওয়া হয়ে যাওয়ার পর রোহিত ঘরে এলে অনুষ্কা সেই রাগ উগড়ে দিতে লাগলো। তুমি কি গো? তোমার সঙ্গে কথা হয়েছিল মেন রাস্তায় বাড়ি করবে, তোমার বন্ধুকে জায়গা খুঁজতেও তো বলেছো। মা তোমাকে উঠোনে বাড়ি করতে বললো, আর তুমি যে কিছু বললে না। আহা, বললাম তো, কিন্তু মা কি বললে শুনলে তো? এই পুরনো বাড়িটাতেই থাকতে চায়, এরপর কি বলি বলো তো? তুমি কেন প্রথমেই বললে না যে মেন রাস্তার ধারে জায়গা কিনে বাড়ি করতে চাও? তাহলে তো আর মা উঠোনে বাড়ি করার কথা বলতোই না। আহা, তুমি বুঝছো না, মা এই বাড়িতেই থাকতে চায়, উঠোনে বাড়ি করলেও যাবে না। তখন মেন রাস্তায় বাড়ি করলে তো যাবেই না। মাকে একা ফেলে কি করে যাই বলো? দরকার পড়লে যেতে হবে। উনি ওনার সেন্টিমেন্ট নিয়ে যদি সারা জীবন এখানে পড়ে থাকেন, তো আমাদেরকেও কি এখানে পড়ে থাকতে হবে নাকি? এই উঠোনে ফুটনে নয়, যেমন কথা হয়েছিল তেমনই মেন রাস্তায় আমাদের বাড়ি হবে। আমার অনেক দিনের শখ, একটা সুন্দর বাড়ি থাকবে, একটা গাড়ি থাকবে। এখানে বাড়ি করলে গলি রাস্তা দিয়ে গাড়ি তো ঢুকবেই না। আর বাড়িতে একটা গাড়ি না থাকলে চলে নাকি? আমার সব বন্ধুর একটা করে গাড়ি আছে। বিদিশার বরকে দেখে কিছু শেখো, প্রাইমারি স্কুলের টিচার হতে পারে, বোলেরও গাড়ি কিনেছে। আর তুমি এত বড় চাকরি করো আর অটোই করে আমাকে ঘুরতে হয়। একদিকে মায়ের সেন্টিমেন্ট আর একদিকে বউয়ের দাবি। বেচারা রোহিতের নাজেহাল অবস্থা। এটা সমাজের চিরন্তন সমস্যা। বাবা এক প্রকার নিজের জীবন দিয়ে তাকে পড়াশোনা শিখিয়েছে, আর তার মা সঙ্গ দিয়ে গেছে। তার অবদানও কিছু কম নয়। তাকে টালির ঘরে ফেলে রেখে মেন রাস্তার ধারে বাড়ি গাড়ি নিয়ে কি করে থাকবে, এটা অনুষ্কা বুঝবে না। তাই তার কোনো সহানুভূতিও নেই। উল্টে স্বামীকে আরো চাপে ফেলতে লাগলো, যখন তখন কান্নাকাটি করতে লাগলো, যেন অনেক কিছু হয়ে গেছে। কেঁদে জয় করার প্রবণতা অনেক মহিলার মধ্যেই থাকে। কান্নাটাকে তারা একটা অস্ত্র মনে করে। আর তাদের দ্বিতীয় অস্ত্র হয় বাপের বাড়ি, ফোন করে মা বাবাকে দিয়ে স্বামীর উপরে চাপ সৃষ্টি করা। অনুষ্কা সেটাও প্রয়োগ করতে লাগলো। রোহিত অফিস চলে গেলে অনুষ্কা রাধার সঙ্গে কোনো কথা বলতো না, শোকার্ত হয়ে চুপচাপ বসে থাকতো। রাধা কিছু জিজ্ঞাসা করলেও কথার কোনো উত্তরও দিত না। তিতিবিরক্ত রাধা একদিন রোহিতকে বলল, তোদের যেখানে ইচ্ছা বাড়ি করে থাকতে যা, আমি আর পারছি না, আমি একাই অনেক ভালো থাকবো। রোহিত তার বাল্য বন্ধু রমেশকে বলতেই কিছুদিনের মধ্যেই মেন রাস্তার উপরে একটা বাড়ির ব্যবস্থা হয়ে গেল। বাড়ি আর করতে হলো না, সুন্দর একটা নতুন বাড়ি বিক্রি ছিল, সঙ্গে একটা গাড়িও ছিল। তাই রোহিত লোন করে গাড়িটাও কিনে নিয়েছিল। এখন এই গাড়ি নিয়েই রোহিত রোজ অফিসে যায়। অনুষ্কা এখন খুব খুশি। এদিকে রাধা একদমই ভালো নেই। তখন তিতিবিরক্ত হয়ে বলে দিয়েছিল রোহিতকে অন্য জায়গায় বাড়ি করতে। এখন কিন্তু খুব কষ্ট পাচ্ছে। রোহিত আর এই বাড়িতে তেমন একটা আসে না, মাসে একবার এসে মাকে কিছু টাকা আর প্রয়োজনীয় জিনিসপত্র দিয়ে চলে যায়। কিছুদিন পর একদিন সন্ধ্যায় রোহিত সবে অফিস থেকে ফিরে বিছানায় বেশ আরাম করে বসেছে। অনুষ্কা চা করে দিয়ে বলল, একটা অবাক করা ঘটনা শোনো। আজকাল তোমার মা প্রতিদিন রাস্তার ধারে একটা গাছতলায় গিয়ে বসে থাকছে। কি বলছো তুমি? কই, অফিস যাওয়ার সময় আমি তো কোনোদিন দেখিনি। গাড়ি ড্রাইভ করার জন্য তুমি হয়তো খেয়াল করনি। ঘটনাটা প্রথম শুনলাম গতকাল।
কাজের মাসি আমায় বলছিল আজ তুমি অফিস বেরিয়ে যাওয়ার সঙ্গে সঙ্গে। আমি গিয়ে দেখলাম তো সত্যিই তাই। তখন অবশ্য মা উঠে চলে যাচ্ছিল বাড়ির দিকে। কিন্তু রাস্তার ধারে গাছতলায় বসে কি করে আমার তো মাথায় ঢুকছে না। ভিক্ষা করে, তা না হলে আর কি করবে? খালি হাতেই তো বাড়ি ফিরছিল দেখলাম। আমাকে তো কাজের মাসিও বলল। জিনিসপত্র তো সঙ্গে কিছু ছিল না, কিছু থাকলে ভাবতাম সেটা হয়তো বিক্রি করতে বসেছে। ভিক্ষা? কি বলছো গো? আমি তো প্রতি মাসে খরচপাতি দিই, তবু কেন ভিক্ষা করবে? আরে ওটা অভাবে না, স্বভাবে। তোমার মান সম্মান ধুলোয় মেশাবে বলে এইসব করছে। তুমি একটা বড় চাকরি করো, অনেক মাইনে পাও, তবু তুমি তোমার মাকে দেখো না। এই সমস্ত মিথ্যা ধারণা লোকের মনে তৈরি করার জন্যই উনি এইসব করছেন। অনুষ্কার কথাগুলো শুনে রোহিত প্রচণ্ড ভেঙে পড়ল। এমনটা হবে একবারও ভাবেনি। লজ্জায় আমার মাথা কাটা যাচ্ছে। এরপর আমি লোকের কাছে কিভাবে মুখ দেখাবো? ধুস, এখানে আর আমি থাকবোই না। এই বাড়িতে বিক্রি করে দেবো, অফিসের কাছে ফ্ল্যাট নেব। তুমি এখন রমেশকে ডাকো তো। রমেশ রোহিতের ছোটবেলার বন্ধু, খুবই বিশ্বস্ত। এই বাড়িটাও রমেশই খোঁজ করে দিয়েছিল, তাই বাড়িটা বিক্রি করার ব্যবস্থা রমেশই করতে পারবে। তাছাড়া এই পাড়াতেই কটা বাড়ি পরেই তার বাড়ি। বিপদে আপদে রমেশকে ডাকলেই সে ছুটে আসে। রোহিত রমেশকে সব কিছু বলল। রোহিতের সব কথা শুনে রমেশ বলল, তোর মানসিক অবস্থাটা আমি বুঝতে পারছি, কিন্তু দুম করে এত বড় একটা ডিসিশন নেওয়াটা বোধহয় ঠিক হবে না। ঠান্ডা মাথায় সব কিছু করতে হবে। আমি কাল সকালে বরং কাকিমার কাছে একবার যাই, সব কিছু ভালো করে জানি, তারপর অবস্থা বুঝে একটা ব্যবস্থা নেওয়া যাবে। কেমন? রমেশ ছোটবেলা থেকেই এই বাড়িতে প্রায় আসতো। রোহিতের সঙ্গে খেলতো, একসঙ্গে খেত, নিজের বাড়ির মতো ছিল। রোহিত যখন শহরে থাকতো তখন রমেশের হাত দিয়ে টাকা পাঠাতো। পরদিন একদম সকালবেলা এসেই দুয়ারে বসে কাকিমাকে জিজ্ঞাসা করলো যে তিনি রাস্তার ধারে গাছতলায় গিয়ে বসেন কিনা, আর বসলে তা কি জন্য বসেন। দেখ রমেশ, তুই আমার ছেলের মতো, তাই তোকে আমার কোনো কথা বলতে কোনো দ্বিধা নেই। হ্যাঁ, রোজ সকালের দিকে আমি রাস্তার ধারে একটা গাছতলায় গিয়ে বসি, কিন্তু আমি লুকিয়ে লুকিয়েই যাওয়ার চেষ্টা করি যাতে কেউ না দেখতে পায়। কিন্তু তুই যে কি করে জেনে গেলি তা বুঝতে পারছি না। ওখানে না গেলে যে আমি আর পারছিলাম না রে। তুই তো জানিস, জয়েন্ট পরীক্ষায় পাশ করে ইঞ্জিনিয়ারিং নিয়ে পড়াশোনার সময় থেকে রোহিত বাড়ির বাইরে। প্রথম যখন বাড়ি থেকে গেল তখন খুব কষ্ট হয়েছিল। তখন রোহিতের বাবা আমাকে বলেছিল ও তো শুধু পড়াশোনা করতে যাচ্ছে, আবার ফিরে আসবে তো। কথাগুলো শুনে মনটা অনেকটা ঠিক হয়ে গিয়েছিল। তারপর ওর বাবা মারা গেল, একা হয়ে গেলাম। রোহিত চাকরি পেল, বিয়েও করলো, কিন্তু দূরে অফিস, বাড়ি থেকে যাওয়া আসা সম্ভব নয়। তাই অফিসের কাছেই ঘর ভাড়া নিয়ে থাকতো। মন খারাপ করে থাকতাম দেখে তখন রোহিত বলেছিল নতুন কোম্পানি, এখন চেঞ্জ করা ঠিক হবে না, 2-1 বছর যাক, আমি অন্য কোনো কোম্পানিতে চাকরি নিয়ে বাড়ির কাছে চলে যাব, তখন বাড়ি থেকেই যাতায়াত করব, চিন্তা করো না। তারপর 2 বছর পরে সত্যি সত্যি তাই হলো। ছেলে বৌমা নিয়ে আমার কি আনন্দই না হলো, যেন নতুন জীবন পেলাম। কিন্তু সেটা বেশি দিন টিকলো না। বাড়ি করা নিয়ে সমস্যা তৈরি হলো। বৌমা এমন কাণ্ড করতে লাগলো যে আমি তিতিবিরক্ত হয়ে রোহিতকে বললাম যে তুই অন্য কোথাও গিয়ে বাড়ি কর। কিন্তু এইবারের রোহিতের বাড়ি ছেড়ে চলে যাওয়াটা আমাকে শেষ করে দিয়েছে। কিছুতেই মেনে নিতে পারছিলাম না। শুধু মনে হয় এবার তো ও আমাকে জীবনের মতো ছেড়ে চলে গেছে। সারাটা দিন এক বুক হাহাকার নিয়ে বসে থাকি, রাতেও ভালো করে ঘুমোতে পারি না। বারবার মনে হয় আমার রোহিত মা মা বলে ডাকছে। বিছানা ছেড়ে উঠে পড়ি, দেখি কেউ কোথাও নেই। সকালবেলা হলেই তাই রোহিতকে এক পলক দেখার জন্য মনটা ছটফট করে। আমি জানি 9টার সময় রোহিত গাড়ি নিয়ে ওই রাস্তা দিয়ে প্রতিদিন অফিস যায়। এক মুহূর্তের জন্য হলেও ওকে দেখতে মন চায়। তাই সকাল 8টা বাজলেই বাড়ি থেকে বের হয়ে যেতাম। মাঠে মাঠে গিয়ে মেন রাস্তায় উঠতাম, একটু হলেও রাস্তাটা কম হয়, তাই গ্রামের রাস্তা দিয়ে যাই না।
রাস্তার ধারে একটা বড় গাছতলায় বসে থাকি। একটু আড়াল করেই বসি, যাতে সহজে কেউ আমাকে দেখতে না পায়। আর অপেক্ষা করতে থাকি কখন আমার রোহিত গাড়ি নিয়ে যাবে। তারপর হুশ করে রোহিত গাড়ি নিয়ে বেরিয়ে যায়। এক পলকের জন্য গাড়ির ওই জানালা দিয়েই মুখটা দেখতে পাই। তাতেও যে অনেক শান্তি পাই আমি। বাবা রমেশ, আমি কি দেখতে যেতেও পারবো না? সেটাই কি ওরা তোকে বলতে পাঠিয়েছে আমায়? সমস্ত কথাগুলি রমেশের কাছ থেকে শুনে রোহিত স্তম্ভিত হয়ে গিয়েছিল। ভাবছিল নিজে কত নিষ্ঠুর হয়ে গেছে, আর কারোর কথা শুনবে না, প্রতিদিন একবার করে মায়ের কাছে যাবে। কি ভুলটাই না করতে চলেছিল। রমেশের জন্য এর সত্যটা জানতে পারল। যদি না রমেশ উদ্যোগ নিয়ে সেখানে যেত, যদি বউয়ের কথাই উত্তেজিত হয়ে আরো দূরে চলে যেত, তখন তার মা যে তার মুখটাও আর দেখতে পারতো না। আসলে রোহিত বাবু, তুমি ব্রিলিয়ান্ট স্টুডেন্ট হতে পারো, পড়াশোনায় স্টার মার্কস পেতে পারো, কিন্তু মায়ের স্নেহটা যে বই পড়ে ভালো করে বোঝা যায় না। তার জন্য লাগে অনুভূতি, সেটাকে কাজে লাগাতে হয়, তবেই বোঝা যায় মায়ের কষ্টটা। তাতে নাই বা হোক নিজের জন্মদাত্রী মা। তো বন্ধুরা, তোমাদের এই গল্পটি কেমন লাগলো তা অবশ্যই কমেন্টে লিখে জানিও। আর এইরকমই আরো সুন্দর সুন্দর গল্প উপহার পাওয়ার জন্য আমাদের চ্যানেল চুকিটকিট বাংলা কার্টুনকে এক্ষুনি সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি প্রেস করে রেখো। আর এই গল্পটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক আর অনেক শেয়ার করো। ধন্যবাদ।